সুবোধ ঘোষের শ্রেষ্ঠ গল্প থেকে ফসিল গল্পটি। নেটিভ স্টেট অঞ্জনগড়, আয়তন কাটায় কাটায় 8.5 বর্গমাইল। তবুও নেটিভ স্টেট, বাঘের বাচ্চা বাঘি, মহারাজা আছেন, ফৌজদার, সেরেস্তা, নাজারত সব আছে। 1 কোটির উপর মহারাজার উপাধি। তিনি ত্রিভুবনপতি, তিনি নরপাল, ধর্মপাল এবং অরাতি দমন। দুপুরুষ আগে এ রাজ্যে বিশুদ্ধ শাস্ত্রীয় প্রথায় অপরাধীকে শুলে চড়ানো হতো, এখন সেটা আর সম্ভব নয়। তার বদলে শুধু ন্যাংটো করে মৌমাছি লেলিয়ে দেওয়া হয়। সাবেককালের কেল্লাটা যদিও লুপ্তশ্রী, তার পাথরের গাঁথনিটা আজও অটুট। কেল্লার ফটকে বুনো হাতির জীর্ণ কঙ্কালের মতো দুটো মরচে পড়া কামান। তার নলের ভেতর পায়রার দল স্বচ্ছন্দে ডিম পাড়ে। তার ছায়ায় বসে ক্লান্ত কুকুরেরা ঝিমোয়। দপ্তরে দপ্তরে শুধু পাগড়ি আর তরবারির ঘটা। দেয়ালে দেয়ালে ঘুঁটের মতো তামা আর লোহার ঢাল। সচিব, সচিবত্তম আর ন্যায়াধীশ, ফৌজদার, আমিন, কতোয়াল আরও সেরেস্তাদার। ক্ষত্রিয় আর মোগল এই দুই জাতের আমলাদের যৌথ প্রতিভার সাহায্যে মহারাজা প্রভারঞ্জন করেন। সেই অপূর্ব অদ্ভুত শাসনের ঝাঁজে রাজ্যের অর্ধেক প্রজা সরে পড়েছে দূর মরিশাসের চিনির কারখানায় কুলির কাজ নিয়ে। 8.5 বর্গমাইল অঞ্জনগড় শুধু ঘোড়ামির আর ফণি মনসায় ছাওয়া রুক্ষ কাকরে, মাটির ভাঙা আর নেড়া নেড়া পাহাড়। কুর্মি আর ভিলেরা দ্রুকোস দূরের পাহাড়ের গায়ে লুকোনো জলকুণ্ড থেকে মোষের চামড়ায় থলিতে জল ভরে আনে, জমিতে সেচ দেয় ভুট্টা, জব আর জনার ফলায়। প্রত্যেক বছর স্টেটের তহসিল বিভাগ আর ভিল ও কর্মী প্রজাদের ভেতর একটা সংঘর্ষ বাধে। চাষিরা রাজভাণ্ডারের জন্য ফসল ছাড়তে চায় না, কিন্তু অর্ধেক ফসল দিতেই হবে। মহারাজার সুগঠিত পোলো টিম আছে, শ্রেষ্ঠ শতাধিক ওয়েলারের হেসারবে রাজাস্তাবল সতত মুখরিত হয়। সিডনির নেটিভ এই দেবতুল্য জীবগুলির উপর মহারাজার অপার ভক্তি। তাদের তো আর খোল ভুসি খাওয়ানো চলে না, ভুট্টো জব জনার চাই। তহসিলদার অগত্যা সেপাই ডাকে। রাজপুত বীরের বল্লম আর লাঠির মারে ক্ষাত্রবীর্যের স্ফুলিঙ্গ বৃষ্টি হয়। 1 ঘন্টার মধ্যে সব প্রতিবাদ স্তব্ধ, সব বিদ্রোহ প্রশমিত হয়ে যায়। পরাজিত ভিলেদের অপরিমেয় জঙ্গলি সহিষ্ণুতাও ভেঙে পড়ে। তারা দলে দলে রাজ্য ছেড়ে গিয়ে ভর্তি হয় সোজা কোনো ধাঙর রিক্রুটারের ক্যাম্পে। মেয়ে, মরদ, শিশু নিয়ে কেউ যায় নয়াদিল্লি, কেউ কলকাতা, কেউ শিলং। ভিলেরা ভুলেও আর ফিরে আসে না। শুধু নড়তে চায় না কুর্মী প্রজারা, এ রাজ্যে তাদের 7 পুরুষের বাস। ঘোড়ানিমের ছায়ায় ছায়ায় ছোট বড় এমন ঠান্ডা মাটির ভাঙা কালো মেঘ আর অনন্তমূলের চারার একটা ঝোপ সালসার মতো সুগন্ধ মাটিতে তাদের যেন নারীর টান বেঁধে রেখেছে। বেহায়ার মতো চাষ করে, বিদ্রোহ করে আর মারও খায়। ঋতুচক্রের মতো এই ত্রিদশার আবর্তনে তাদের দিন সন্ধ্যের সমস্ত মুহূর্তগুলি ঘুরপাক খায়। এদিক ওদিক হবার উপায় নেই। তবে অঞ্জনগড় থেকে দয়াধর্ম একেবারে নির্বাসিত নয়। প্রতি রবিবারে কেল্লার সামনে সুপ্রশস্ত চবু তরায় হাজারের উপর দুস্থ জমায়েত হয়। দরবার থেকে বিতরণ করা হয় চিড়ে আর গুড়। সংক্রান্তির দিনে মহারাজা গায়ে আলপনা আঁকা হাতির পিঠে চড়ে জলুপ নিয়ে পথে বার হন প্রজাদের আশীর্বাদ করতে। তার জন্মদিনে কেল্লার আঙিনায় রামলীলা গান হয়, প্রজারা নিমন্ত্রণ পায়। তবে অতিরিক্ত ক্ষত্রিয়ত্বের প্রকোপে যা হয়, সব ব্যাপারেই লাঠি। যেখানে জনতা আর জয়ধ্বনি, সেখানে লাঠি চলবেই, আর 2-4টে অভাগার মাথা ফাটবেই। চিরে আশীর্বাদ বা রামলীলা সবাই লাঠির সহযোগে পরিবেশন করা হয়, লাঠির সহযোগে পরিবেশন করা হয়। প্রজারা সেইভাবেই উপভোগ করতে অভ্যস্ত। লাঠিতন্ত্রের দাপটে স্টেটের শাসন, আদায় উসুল আর তহসিল চলছিল বটে, কিন্তু যেটুকু হচ্ছিল তাতে গদির গৌরব টিকিয়ে রাখা যায় না। নরেন্দ্র মণ্ডলের চাঁদা আর পোলো টিমের খরচ, রাজবাড়ির বাপের কালে সিন্ধুকের রূপো আর সোনার গদিতে ক্রমে ক্রমে হাত পড়ল। অঞ্জনগড়ের এই অদৃষ্টের সন্ধিক্ষণে দরবারে ল এজেন্টের পদে আনানো হলো একজন ইংরেজ আইননবিশ। আমাদের মুখার্জি এলো ল এজেন্ট হয়ে। মুখার্জির চওড়া বুক যেমন পোলো ম্যাচে, তেমনি স্টেটের কাজে অচিরে মহারাজার বড় সহায় হয়ে দাঁড়ালো। ক্রমে মুখার্জি হয়ে গেল ডিফ্যাক্টো, আর সচিবোত্তম রইলেন শুধু সই করতে। আমাদের মুখার্জি আদর্শবাদী। ছেলেবেলার
ইতিহাসে পড়া মার্কিনী ডেমোক্রেসির স্বপ্নটা আজও তার চিন্তার পাকে পাকে জড়িয়ে আছে। বয়সে অপ্রবীণ হলেও সে অত্যন্ত শান্ত বুদ্ধি। সে বিশ্বাস করে যে সৎসাহসী সে কখনো পরাজিত হয় না, যে কল্যাণকৃত তার কখনো দুর্গতি হতে পারে না। মুখার্জি তার প্রতিভার প্রতিটি পরমাণু উজাড় করে দিল স্টেটের উন্নতি সাধনায়। অঞ্জনগড়ের আবাল বৃদ্ধ চিনে ফেলল তাদের এজেন্ট সাহেবকে। একদিকে যেমন কড়া, অন্যদিকে তেমনি হামদরদ। প্রজারা ভয় পায়, ভক্তিও করে। মুখার্জির নির্দেশে বন্ধ হলো লাঠিবাজি। সমস্ত দপ্তর চুলচেরা অডিট করে তোলপাড় করে তুলল। স্টেটের জরিপ হলো নতুন করে, সেন্সাস নেওয়া হলো। এমনকি মরচে পড়া কামান দুটোকেও পালিশ করে চকচকে করে ফেলা হলো। ল এজেন্ট মুখার্জি একদিন আবিষ্কার করলো অঞ্জনগড়ের অন্তভৌম সম্পদ। রত্নগর্ভ অঞ্জনগড় তার গ্রানিটে গড়া পাঁজরের ভাঁজে ভাঁজে অভ্র আর অ্যাসবেস্টসের স্তূপ। কলকাতার মার্চেন্টদের ডাকিয়ে ওই কাকড়ে মাটির ডাঙাগুলি লাখ লাখ টাকায় ইজারা করিয়ে দিল। অঞ্জনগড়ে শ্রী গেল ফিরে। আজ কেল্লার একপাশে গড়ে উঠেছে সুবিরাট গোয়ালিয়রি স্টাইলের প্যালেস। মার্বেল, মেজোইক, কংক্রিট আর ভিনিসিয়ান সার্সির বিচিত্র পরিসজ্জা। সরকারি গ্যারেজে দামি দামি জার্মান লিমুজিন, সিডান আর টুরার। আস্তাবলে নতুন আমদানি আইরিশ পনির, অবিরাম লাথালাথি। প্রকাণ্ড একটা বিদ্যুতের পাওয়ার হাউস দিবারাত্র ধকধক শব্দে অঞ্জনগড়ের নতুন চেতনা আর পরমায়ু ঘোষণা করে। সত্যই নতুন প্রাণের জোয়ার এসেছে অঞ্জনগড়ে। মার্চেন্টরা একজোট হয়ে প্রতিষ্ঠা করেছে মাইনিং সিন্ডিকেট। খনি অঞ্চলে ধীরে ধীরে গড়ে উঠেছে খেয়া বাঁধানো বড় বড় সড়ক, কুলির ধাওড়া, পাম্প বসানো ইদারা, ক্লাব, বাংলা, কেয়ারি করা ফুলের বাগিচা আর জিমখানা। কুর্মী কুলিরা দলে দলে ধাওড়া জাকিয়ে বসেছে। নগর মজুরি পায়, মুরগি বলি দেয়, হাড়িয়া খায় আর নিত্য সন্ধ্যায় মাদল ঢোলক পিটিয়ে খনি অঞ্চলে সরগরম করে রাখে। মহারাজা এইবার প্ল্যান আঁটছেন, দুটো নতুন পোলো গ্রাউন্ড তৈরি করতে হবে, আরও 11 বিঘা জমি যোগ করে প্যালেসের বাগানটাকে বাড়াতে হবে। নহবতের জন্য একজন মাইনে করা ইটালিয়ান গ্র্যান্ডমাস্টার হলেই ভালো। অঞ্জনগড়ের মানচিত্রটা টেবিলের উপর ছড়িয়ে মুখার্জি বিভোর হয়ে ভাবে তার ইরিগেশন স্কিমটার কথা। উত্তর থেকে দক্ষিণে সমান্তরাল 10টা ক্যানেল, মাঝে মাঝে খিলান করা কড়া গাঁথুনির স্লুস বসানো বড় বড় ড্রাম। অঞ্জনা নদীর সমস্ত জলের ঢল কায়দা করে অঞ্জনগড়ের পাথুরে বুকের ভেতর চালিয়ে দিতে হবে, রক্তবাহী শিরার মতো। প্রত্যেক কর্মী প্রজাকে মাথা পিছু 3 কাঠা জমি, আউশ আর আমন, তাছাড়া একটা রবি। বছরের এই 3 কিস্তি ফসল তুলতেই হবে। উত্তরের প্লটের সমস্তটাই নার্সারি, আলু আর তামাক, দক্ষিণে আখ, জব আর গম। তারপর ধীরে ধীরে একটা ব্যাংক, ক্রমে একটা ট্যানারি আর কাগজের মিল। রাজকোষের সে কিঞ্চনতা আর নেই। এই তো শুভ মাহেন্দ্রক্ষণ। শিল্পীর তুলির আছড়ের মতো এক একটি পরিকল্পনায় সে অঞ্জনগড়ের রূপ ফিরিয়ে দেবে। সে দেখিয়ে দেবে রাজ্য শাসন লাঠিবাজি নয়, এও একটা আর্ট, একটা স্কুল। এইটাতে মহারাজার স্পষ্ট জবাব, কাভি নেহি। মুখার্জি উঠল, দেখা যাক বুঝিয়ে বাকি মহারাজার আপত্তিটা টলাতে পারে কিনা। মহারাজা তার গালপাট্টা দাড়ির গোছটাকে একটা নির্মল মোচড় দিয়ে মুখার্জির সামনে এগিয়ে দিল 2টো কাগজ। এই দেখো। প্রথম পত্র, প্রবল প্রতাপ দরবার আর দরবারের ঈশ্বর মহারাজ। আপনি প্রজার বাপ, আপনি দেন বলেই আমরা খাই। অতএব এবছর ভুট্টা, জব, জনার যা ফলবে তাতে যেন সরকারি হাত না পড়ে। আইনসঙ্গতভাবে সরকারকে যা দেয় তা আমরা দেব ও রসিদ নেব। ইতি দরবারের অনুগত্যভৃত্ত কর্মী সমাজের তরফে দুলাল মাহাতো, বকলম খাস। দ্বিতীয় পত্র, মহারাজার পেয়াদা এসে আমাদের খনির ভেতর ঢুকে 4 জন কুলিকে ধরে নিয়ে গেছে আর তাদের স্ত্রীদের লাঠি দিয়ে মেরেছে। আমরা একে অধিকার বিরুদ্ধ মনে করি এবং দাবি করি মহারাজার পক্ষে থেকে শীঘ্রই এ ব্যাপারে সুমীমাংসা হবে। ইতি সিন্ডিকেটের চেয়ারম্যান গিবসন। মহারাজা বললেন, দেখছো তো মুখার্জি শালাদের সাহস? হ্যাঁ দেখছি।
টেবিলে ঘুষি মেরে বিকট চিৎকার করে অরাতি দমন প্রায় ফেটে পড়ল। মুড়ো, শালাদের মুড়ো কেটে এনে ছড়িয়ে দাও আমার সামনে। আমি বসে বসে দেখি, দুদিন দু রাত দেখি। মুখার্জি মহারাজকে শান্ত করলো। আপনি নিশ্চিত থাকুন, আমি একবার ভেতরে ভেতরে অনুসন্ধান করি আসল ব্যাপার কি। বৃদ্ধ দুলাল মাহাতো বহুদিন পরে মরিশাস থেকে অঞ্জনগড়ে ফিরেছে। বাকি জীবনটা উপভোগ করার জন্য সঙ্গে নগদ 60টি টাকা বুক ভরা হাঁপানি নিয়ে ফিরেছে। তবু তার আবির্ভাবের সঙ্গে কর্মীদের জীবনেও যেন একটা চঞ্চলতা, একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। কুর্মীরা দুলালের কাছে শিখেছে নগদ মজুরি কী জিনিস। ফয়জাবাদ স্টেশনে কোনো বাবু সাহেবের একটা 10 কেরি বোঝা ট্রেনের কামরায় তুলে দাও, বাস নগদ একটা আনা হাতে হাতে। দুলাল বলতো, ভাই সব, এই বুড়োর মাথায় জটা সাদা চুল দেখছো, ঠিক ততবার সে বিশ্বাস করে ঠকেছে। এবার আর কাউকে বিশ্বাস নয়, সব নগদ নগদ। এক হাতে নেবে, অন্য হাতে সেলাম করবে। সিন্ডিকেটের সাহেবদের সঙ্গে দুলাল সামনে কথা চালায়। কুলিদের মজুরির রেট, হপ্তা, পেমেন্ট, ছুটি, ভাত আর ওষুধের ব্যবস্থা, এসবই দুলাল কর্মীদের মুখপাত্র হয়ে আলোচনা করেছে। পাকা প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে। সিন্ডিকেটও দুলালকে উঠতে বসতে তোয়াজ করে। চলে এসো দুলাল, বলো তো রাতারাতি 20 ডজন ধাওড়া করে দিচ্ছি, তোমার সব কর্মীদের ভর্তি করে নেব। দুলাল জবাব দেয়, আচ্ছা সে হবে, তবে আপাতত কুলি পিছু কিছু কয়লা আর কেরোসিন তেল মুক্তি দেবার অর্ডার হোক। আচ্ছা তাই হবে, সিন্ডিকেটের সাহেবরা তাকে কথা দিল। দুলালের আমন্ত্রণ পেয়ে একদিন রাজ্যের কর্মী একত্রিত হলো ঘোড়ানিমের জঙ্গলে। পাকা চুলে ভরা মাথা থেকে পাগড়িটা খুলে হাতে নিয়ে দুলাল দাঁড়ালো। আজ আমাদের মণ্ডলের প্রতিষ্ঠা হলো, এখন ভাবো কি করা উচিত। চিনে দেখো কে আমাদের দুশ্মন আর কেই বা দোস্ত। আর ভয় করলে চলবে না, পেট আর ইজ্জত এর উপর যে ছুরি চালাতে আসবে তাকে আর কোনো মতেই ক্ষমা নয়। ভাঙা শঙ্খের মতো দুলালের স্থবির কণ্ঠনালীটা অতিরিক্ত উৎসাহে কেঁপে কেঁপে আওয়াজ ছাড়ল। ভাই সব, আজ থেকে এ মাহাতোর প্রাণ মণ্ডলের জন্য, আর মণ্ডলের প্রাণ। কর্মী জনতা একসঙ্গে লাঠি তুলে প্রত্যুত্তর দিল, মাহাতোর জন্য। ঢাকঢোল পিটিয়ে একটা নিশান পর্যন্ত উড়িয়ে দিল তারা। তারপর যে যার ঘরে গেল ফিরে। ঘটনাটা যতই গোপনে ঘটুক না কেন, মুখার্জির কিছু জানতে বাকি রইল না। এটুকু সে বুঝল, এই মেঘে বজ্র থাকে, সময় থাকতে চটপট একটা ব্যবস্থা দরকার। কিন্তু মহারাজা যেন ঘুণাক্ষরেও জানতে না পায়। ফিউডালি দেমাকে অন্ধ আর ইজ্জত কমপ্লেক্সে জর্জর এই সব নরপালদের তাহলে সামলানো দুষ্কর হবে। বৃথা একটা রক্তপাতও হয়তো হয়ে যাবে, তার চেয়ে নিজেই এক হাত ভদ্রভাবে লড়ে নেওয়া যাক। পেয়াদারা এসে মহারাজকে জানালো, কুর্মীরা রাজবাড়ির বাগানে আর পোলোলনে বেগার খাটতে এলো না। তারা বলছে বিনা মজুরিতে খাটলে পাপ হবে, রাজ্যের অমঙ্গল হবে। ডাক পড়ল মুখার্জির। দুলাল মাহাতোকেও তলব করা হলো। জোর হাতে দুলাল মাহাতো প্রণিপাত হয়ে দাঁড়ালো। মেয়ে শিশুর মতো ভীরু দুলাল যেন ঠকঠক করে কাঁপছে। তুমি এসব শয়তানি করছো, মহারাজা বললেন। হুজুরের জুতোর ধুলো আমি। চুপ থাক। জি সরকার। চুপ। মহারাজা জিমুতধ্বনি করলেন। দুলাল কাঠের পুতুলের মতো স্থির হয়ে গেল। ফিরিঙ্গি বেনিয়াদের সঙ্গে তোমার সম্পর্ক ছাড়তে হবে। আমার বিনা হুকুমে কোনো কর্মী খনিতে কুলি হয়ে খাটতে পারবে না। জি সরকার। আপনার হুকুম আমার জাতকে জানিয়ে দেব। যাও। দুলাল দণ্ডবোধ করে চলে গেল। এবার আদেশ হলো মুখার্জির উপর। সিন্ডিকেটকে এখনই নোটিশ দাও, যেন আমার বিনা সুপারিশে কোনো কর্মী প্রজাকে কুলির কাজে ভর্তি না করে। অবিলম্বে যথাস্থান থেকে উত্তর এলো একে একে। দুলাল মাহাতোর স্বাক্ষরিত পত্র। যেহেতু আমরা নগদ মজুরি পাই, না পেলে আমাদের পেট চলবে না, সেই হেতু আমরা খনির কাজ ছাড়তে অসমর্থ। আশা করি দরবার এতে বাধা দেবেন না। আগামী মাসে আমাদের নতুন মন্দির প্রতিষ্ঠা হবে। রাজতহবিল থেকে 1000 টাকা মঞ্জুর করতে সরকারের হুকুম হয়। আগামী শীতের সময় বিনা টিকিটে জঙ্গলের ঝুড়ি আর লকড়ি ব্যবহার করার অনুমতি হয়। নোটিশের প্রত্যুত্তরে সিন্ডিকেটের একটা জবাব এলো, মহারাজার সঙ্গে কোনো নতুন শর্তে চুক্তিবদ্ধ হতে আমরা রাজি আছি, তবে আজ নয়। বর্তমান চুক্তির মেয়াদ যখন ফুরবে 99 বছর পরে। কি রকম বুঝছো মুখার্জি? অগত্যা দেখছি ফৌজদারকে ডাকতে হয়।
জিজ্ঞাসা করি, খাল কাটার স্বপ্নটা ছেড়ে দিয়ে এখন আমার ইজ্জতের কথাটা একবার ভাববে কি না? মহারাজা আস্তে আস্তে বললেন বটে, কিন্তু মুখ চোখের চেহারা থেকে বোঝা গেল রুদ্ধ একটা আক্রোশ শতফনা বিস্তার করে তার মনের ভিতর ছটফট করছে। মুখার্জি সবিনয়ে নিবেদন করল, মন খারাপ করবেন না সরকার, আমাকে সময় দিন, সব গুছিয়ে আনছি আমি। মুখার্জি বুঝেছে দুলালের এই দুঃসাহসের প্রেরণা যোগাচ্ছে কারা। সিন্ডিকেটের দুষ্ট উৎসাহেই কুর্মী সমাজের নাচানাচি। এই যোগাযোগ বিচ্ছিন্ন না করলে রাজ্যের সমূহ অশান্তি, অমঙ্গলও। কিন্তু কি করা যায়? দুলাল মাহাতোর কুড়ে ঘরের কাছে মুখার্জি এসে দাঁড়ালো। ব্যস্তভাবে দুলাল বেরিয়ে এসে একটা চৌকি এনে মুখার্জিকে বসতে দিল। মুখার্জি মাথার পাগড়িটা খুলে মুখার্জির পায়ের কাছে রেখে দুলালও বসলো মাটির উপর। মুখার্জির এক এক করে তাকে সব বুঝিয়ে শেষে বড় অভিমানে ভেঙে পড়ল। এ কী করছো মাহাতো? দরবারের ছেলে তোমরা, কখনো ছেলে দোষ করো, কখনো করে বাপ, তাই বলে পরকে ডেকে কেউ ঘরের ইজ্জত নষ্ট করে না। সিন্ডিকেট আজ না হয় তোমাদের ভালো খাওয়াচ্ছে, কিন্তু কাল যখন তার কাজ ফুরোবে তখন তোমাদের দিকে ফিরেও তাকাবে না। এই দরবারই তখন দুমুঠো চিড়ে দিয়ে তোমাদের বাঁচাবে। মুখার্জির পায়ে হাত রেখে দুলাল বলল, কসম এজেন্ট বাবা, তোমার কথা রাখবো। বাপের তুল্য মহারাজ, তার জন্য আমরা প্রাণ দিতে তৈরি। তবে ওই দরখাস্তটি যদি একটু জলদি মঞ্জুর হয়। দ্বিতীয় প্রশ্ন বা উত্তরের অপেক্ষা না করে মুখার্জি দুলালের কুড়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। না, রোগে তো ধরেই ছিল অনেক দিন, এইবার দেখা দিয়েছে বিকারের লক্ষণ। স্নান, আহার আর পোশাক বদলাবার কথা মুখার্জিকে ভুলতে হলো আজ। একটানা ড্রাইভ করে থামলো এসে সিন্ডিকেটের অফিসে। দেখুন মিস্টার গিবসন, রাজা প্রজা সম্পর্কের ভেতর দয়া করে হস্তক্ষেপ করবেন না আপনারা। আপনাদের কারবারের সুখ সুবিধার জন্য দরবার তো পূর্ণ গ্যারান্টি দিয়েছে। গিবসন বলল, মিস্টার মুখার্জি, আমরা মানি মেকার নই, আমাদের একটা মিশনও আছে। নির্যাতিত মানুষের পক্ষে নিয়ে আমরা চিরকাল লড়ে এসেছি, দরকার থাকে আরও লড়ব। সব কর্মী প্রজাদের লোভ দেখিয়ে আপনারা কুলি করে ফেলেছেন। স্টেটের এগ্রিকালচার তাহলে কি করে বাঁচে বলুন তো? ঝোঁকের মাথায় মুখার্জি তার ক্ষোভের আসল কারণটা ব্যক্ত করে ফেলল। এগ্রিকালচার না বাঁচুক, ওয়েল তো বাঁচছে, এটি অস্বীকার করতে পারবেন? গিবসন বিদ্রুপের স্বরে উত্তর দেয়। তর্ক ছেড়ে কোঅপারেশনের কথা ভাবুন মিস্টার গিবসন। কুলি ভর্তির সময় দরবার থেকে একটু অনুমোদন করিয়ে নেবেন এই মাত্র। মহারাজও খুশি হবেন এবং তাতে আপনাদেরও অন্যদিকে নিশ্চয়ই ভালো হবে। সরি মিস্টার মুখার্জি। গিবসন বাঁকা হাসি হেসে চুরুট ধরালো। নিদারুণ বিরক্তিতে লাল হয়ে উঠল মুখার্জির কর্ণমূল। সজনে চেয়ারটা ঠেলে দিয়ে সে অফিস ছেড়ে চলে গেল। ম্যাককেনা এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার হে গিবসন? মুখার্জি দ্যাট মাঙ্কি অফ অ্যান অ্যাডমিনিস্ট্রেটরকে মুখের উপর শুনিয়ে দিয়েছি, কোনো ট্রামই গ্রাহ্য করিনি। ঠিক করেছো, শুনেছো তো ওর ওই ইরিগেশন স্কিমটা? সময় থাকতে ভুন্ডুল করে দিতে হবে, নইলে সাংঘাতিক লেবারের অভাবে পড়তে হবে। কারবার এখন বাড়তির মুখে, খুব সাবধান। কোনো চিন্তা নেই, পোষা বিড়াল মাহাতো রয়েছে আমাদের হাতে, ওকে দিয়েই স্টেটের সব ডিজাইন ভন্ডুল করাবো। পরপর হাস্য বিনিময় করে ম্যাককেনা বলল, মাহাতো এসে বসে আছে বোধ হয়, দেখি একবার। অফিসের একটা নিভৃত কামরায় মাহাতোকে নিয়ে গিয়ে গিবসন বলল, এই যে দরখাস্ত তৈরি, সব কথা লেখা আছে এতে, সই করে ফেলো, আজই দিল্লিটাকে পাঠিয়ে দিই। মাহাতোর পিঠ থাবড়ে ম্যাককেনা তাকে বিদায় দিল। ডরমত মাহাতো, আমরা আছি, যদি ভিটে মাটি উৎখাত করে তবে আমাদের ধাওড়া খোলা রয়েছে তোমাদের জন্য সব সময়। ডরমত। নিজের দপ্তরে বসে মুখার্জি শুধু আকাশ পাতাল ভাবে, কলম ধরতে আর মন চায় না। মহারাজকে আশ্বাস দেবার মতো সব কথা ফুরিয়ে গেছে তার। পরের রথের সারথ্য আর বোধহয় চলবে না তার দ্বারা। এবার রথির হাতেই তুলে দিতে হবে লাগাম। কিন্তু মানুষগুলোর মাথায় ঘিলু নিশ্চয়ই শুকিয়ে গেছে সব। সবাই নিজের নিজের মূলতায় একটা আত্মবিনাশের উৎকট কল্পনা তাণ্ডবে মজে আছে যেন, কিংবা সেই ভুল করেছে কোথাও। মহারাজার আহ্বান খাস কামরায়। শশীবত্তম ও ফৌজদার শুষ্ক মুখে বসে আছেন। মহারাজা কৌচের চারিদিকে পায়চারি করছেন ছটফট করে। মুখার্জি ঢুকতেই একেবারে অগ্নুদ্গার করলেন, নাও এবার গদিতে থুতু ফেলে আমি চললাম, তুমি বসো তার উপর, আর স্টেট চালিও। হতভম্ব মুখার্জি শচীবত্তমের দিকে তাকালো। শচীবত্তম তার হাতে তুলে দিল এক চিঠি, পলিটিক্যাল এজেন্টের নোট।
স্টেটের ইন্টারনাল ব্যাপার সম্বন্ধে বহু অভিযোগ এসেছে, দিন দিন আরও নতুন ও গুরুতর অভিযোগ সব আসছে। আমার হস্তক্ষেপের পূর্বে আশা করি দরবার শীঘ্রই সুব্যবস্থা প্রতিষ্ঠা করতে সমর্থ হবে। ফৌজদার একটু ভ্রুকুটি করেই বলল, এই সবের জন্য আপনার কনসিলিয়েশন পলিসি দায়ী এজেন্ট সাহেব। ফৌজদারের অভিযোগের সূত্র ধরে মহারাজা চিৎকার করে উঠলেন, নিশ্চয়ই, খুব সত্য কথা, আমি সব জানি মুখার্জি, আমি অন্ধ নই। সব জানি? এ কি বলছেন সরকার? থামো, সব জানি, নইলে আমার রাজ্যের ধুলোমাটি বেচে যে বেনিয়ারা পেট চালায় তাদের এত সাহস হয় কোথা থেকে? কে তাদের ভেতর ভেতর সাহস দেয়? মহারাজা যেন দম বন্ধ করে কোচের উপর এলিয়ে পড়লেন। একটা পেয়াদা ব্যস্তভাবে ব্যজন করে তাকে সুস্থ করতে লাগলো। সচিবোদ্যম, ফৌজদার আর মুখার্জি ভিন্ন ভিন্ন দিকে মুখ ফিরিয়ে বোবা হয়ে বসে রইল। গলা ঝেড়ে নিয়ে মহারাজাই আবার কথা পারলেন, ফৌজদার সাহেব, এবার আপনি আমার ইজ্জত বাঁচান। সচিবোত্তম বলল, তাই হোক, কুর্মীদের আপনি শায়েস্তা করুন ফৌজদার সাহেব, আর আমি সিন্ডিকেটকে একটা সিভিল স্যুটে ফাঁসাচ্ছি। চেষ্টা করলে কন্ট্যাক্টের মধ্যে এমন বহু ফাঁক পাওয়া যায়। মহারাজা মুখার্জির দিকে চকিতে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিলেন, কিন্তু মুখার্জি এরই মধ্যে দেখে ফেলেছে মহারাজার চোখে ভেজা, মহারাজার চোখ ভেজা ভেজা। সিংহের চোখে জল, এর পেছনে কতখানি অন্তর্দাহ লুকিয়ে আছে তা স্বভাবত শশক হলেও মুখার্জি আন্দাজ করে নিল। সত্যিই তো, এদিকটা তার এতদিন চোখে পড়েনি। তার ভুল হয়েছে। মহারাজার সামনে এগিয়ে গিয়ে সে শান্তভাবে তার শেষ কথাটা জানালো, আমার ভুল হয়েছে সরকার, এবার আমায় ছুটি দিন, তবে আমায় যদি কোনো দিন ডাকেন আমি আসবই। মহারাজা মুহূর্তের মধ্যে একেবারে নরম হয়ে গেলেন। না না মুখার্জি, কী যে বলো, তুমি আবার যাবে কোথায়? অনেকে অনেক কিছু বলেছে বটে, কিন্তু আমি তা বিশ্বাস করি না। তবে পলিসি বদলাতেই হবে, একটু কড়া হতে হবে। ব্যাঙের লাথি আর সহ্য হয় না মুখার্জি। শীতের মরা মেঘের মতো একটা রিক্ততা, একটা ক্লান্তি যেন মুখার্জির হাত পায়ের গাঁটগুলোকে শিথিল করে দিয়েছে। দপ্তরে যাওয়া ছেড়ে দিয়েছে সে। শুধু বিকেল হলে ব্রিচেস চড়িয়ে বয়ের কাঁধে 2 ডজন ম্যালেট চাপিয়ে পোলো লনে উপস্থিত হয়। সমস্তটা সময় পুরো গ্যালোপে খেপা ঝড়ের মতো খেলে যায়। ডাইনে বায়ে বেপরুয়া আন্ডারনেক হিট চালায়। কড়কড় করে একটা ম্যালেট ভেঙে উড়ে যায় ফালি হয়ে। মুখের ফেনা আর গায়ের ঘামের স্রোতে ভিজে চুপসে যায় কালো ওয়েলারের পায়ের ফ্যানেল। তবু স্কোরের নেশায় পাগল হয়ে মুখার্জি চার্জ করে। বিপক্ষ দল ভ্যাবাচাকা খেয়ে অতি মন্থর ট্রটে ঘুরে ঘুরে আত্মরক্ষা করে। চক্কর শেষ হওয়ার পরেও সে বিশ্রাম করার নাম করে না। অকারণে পোলো লনের চারিদিকে বিদ্যুৎ বেগে ঘোড়া ছুটিয়ে বেড়ায়। রেকাবে ভর দিয়ে মাঝে মাঝে চোখ বুজে দাঁড়িয়ে থাকে, বুক ভরে যেন স্পিড পান করে। খেলা শেষে মহারাজা অনুযোগ করেন, বড় রাফ খেলা খেলছো মুখার্জি। সেদিনও সন্ধ্যার আগে নিয়মিত সূর্যাস্ত হলো অঞ্জনগড়ের পাহাড়ের আড়ালে। মহারাজা সাজগোজ করে লনে যাবার উদ্যোগ করছেন। পেয়াদা একটা খবর নিয়ে এলো, 14 নম্বরের পিঠ ধসেছে, এখনও ধসছে। 90 জন পুরুষ আর মেয়ে কুলি চাপা পড়েছে। অতি সুসংবাদ। মহারাজা গালপাট্টায় হাত বুলিয়ে উৎকট আনন্দের বিস্ফোরণে চেঁচিয়ে উঠলেন, এইবার দুশ্মন মুঠোয়ের মধ্যে, নির্দয়ের মতো পিষে ফেলতে হবে এইবার। সচিবোত্তম কোথায়? শিগগির ডাকো। সচিবোত্তম এলেন, কিন্তু মরা কাতলা মাছের মতো দৃষ্টি তার চোখে। বললেন, দুঃসংবাদ। কিসের দুঃসংবাদ? বিনা টিকিটে কুর্মীরা লকড়ি কাটছিল, জঙ্গলের রেঞ্জার বাধা দেয়, তাতে রেঞ্জার আর গার্ডদের মেরে তাড়িয়ে দিয়েছে। তারপর মহারাজের চোয়াল দুটো কড়কড় করে বেজে উঠল। তারপর ফৌজদার দিয়ে গুলি চালিয়েছে। ছড়রা ব্যবহার করলেই ভালো ছিল, তা না করে চালিয়েছে মুঙ্গিরি গাদা আর 1.5 ছটাকি বুলেট। মরেছে 22 জন, ঘায়েল 50-এর উপর। ঘোড়ানিমের জঙ্গলে সব লাশ এখনও ছড়িয়ে পড়ে আছে। মহারাজা বিমূঢ় হয়ে রইলেন খানিকক্ষণ। তার চোখের সামনে পলিটিক্যাল এজেন্টের হুঁশিয়ারি চিঠিটা যেন চকচকে সূচিমুখ বর্ষার ফলার মতো ভেসে বেড়াতে লাগলো। খবরটা কি রাষ্ট্র হয়ে গেছে? অন্তত সিন্ডিকেট তো জেনে ফেলেছে, সচিবোত্তম উত্তর দিল। মুখার্জিকে ডাকালেন মহারাজা। এই তো ব্যাপার মুখার্জি, এবার তোমার বাঙালি ইলম দেখাও, একটা রাস্তা বাতলাও। একটু ভেবে নিয়ে মুখার্জি বলল, আর দেরি করবেন না, সব ছেড়ে দিয়ে মাহাতোকে আগে আটকান। 50 পেয়াদা সরকি লাঠি লণ্ঠন নিয়ে অন্ধকারে দৌড়লো দুলালের ঘরের দিকে। মুখার্জি বলল, আমার শরীর ভালো নয় সরকার, কেমন গা বমি বমি করছে, আমি যাই। 14 নম্বরে পিঠ ধসেছে। মার্চেন্টরা দস্তুর মতো ঘাবড়ে গেল। তৃতীয় সিমের ছাদটা
ভালো করে টিম্বার করা ছিল না, তাতেই এই দুর্ঘটনা। উদ্যোৎক্ষিপ্ত পাথরের কুচি আর ধুলোর সঙ্গে রসাতল থেকে যেন একটা আর্তনাদ থেমে থেমে বেরিয়ে আসছে, বুম বুম বুম। কোয়ার্টসের পিলারগুলো চাপের চোটে তুবড়ির মতো ধুলো হয়ে ফেটে পড়েছে। এরই মধ্যে কাঁটাতারের বেড়া দিয়ে পিঠের মুখটা ঘিরে দেওয়া হয়েছে। অন্যান্য ধাওয়া থেকে দলে দলে কুলিরা দৌড়ে আসছিল, মাঝপথেই দারোয়ানেরা তাদের ফিরিয়ে দিয়েছে। কাজে যা কাজে যাও, সব কিছু হয়নি, কেউ ঘায়েল হয়নি, মরেও নি কেউ। মার্চেন্টরা দল পাকিয়ে অন্ধকারে একটু দূরে দাঁড়িয়ে চাপা গলায় আলোচনা করছে। গিবসন বলল, মাটি দিয়ে ভরাট করবার উপায় নেই, এখনো 6 দিন ধরে ধসবে। হাজিরা বইটা পুড়িয়ে আজই নতুন একটা তৈরি করে রাখো। ম্যাককেনা বলল, তাতে আর লাভ কি হবে? দি মহারাজার কানে পৌঁছে গেছে সব। তাছাড়া দ্যাট মাহাতো, তাকে বোঝাবে কি দিয়ে? কালকের সকালে শহরের কাগজগুলো খবর পেয়ে যাবে, আর পাতা ভরে স্ক্যান্ডাল ছড়াবে দিনের পর দিন। তারপর আসবেন একটা এনকোয়ারি কমিটি, একটা গান্ধীয়াইট বদমাশও বোধহয় তার মধ্যে থাকবে। বোঝো ব্যাপার। সে রাতে ক্লাব ঘরে আরও আলো জ্বলল না। একসঙ্গে 100 ইলেকট্রিক ঝাড়ের আলো জ্বলে উঠল প্যালেসের একটা প্রকোষ্ঠে। আবার ডাক পড়ল মুখার্জির। অভূতপূর্ব দৃশ্য, মহারাজা, সচিবোত্তম আর ফৌজদার, গিবসন, ম্যাককেনা, মুরো আর প্যাটারসন, সুদীর্ঘ হ্যামগনি টেবিলের গ্লাস আর ডিকেন্টারের ঠাসাঠাসি। সম্মতি বদনে মহারাজা মুখার্জিকে অভ্যর্থনা করলেন। মাহাতো ধরা পড়েছে মুখার্জি, ভাগ্যিস সময় থাকতে বুদ্ধিটা দিয়েছিলে। গিবসন সাই দিয়ে বলল, নিশ্চয়ই, অনেক ক্লামজি ঝঞ্ঝাট থেকে বাঁচা গেল। আমাদের উভয়ের ভাগ্য ভালো বলতে হবে। এই বৈঠকের সিদ্ধান্ত ও আশু কর্তব্য কী নির্ধারিত হয়ে গেছে ফৌজদার তাই মুখার্জির কানে কানে সংক্ষেপে শুনিয়ে দিল। নিরুত্তর মুখার্জি শুধু হাতের চেটোয় মুখ গুজে বসে রইল। গিবসন মুখার্জির পিঠ ঠুকে একবার বলল, এসব কাজে একটু শক্ত হতে হয় মুখার্জি, নার্ভাস হবেন না। রাত দুপুরে অন্ধকারের মধ্যে আবার 14 নম্বরের পিঠের কাছে মোটর গাড়ি আর মানুষের একটা জটলা। ফৌজদারের গাড়ির ভেতর থেকে দারোয়ানেরা কম্বলে মোড়া দুলাল মাহাতোর লাশটা টেনে নামালো। ঘোড়ানিমের জঙ্গল থেকে ট্রাঙ্ক বোঝাই লাশ এলো আরও। ক্ষুধার্ত পিঠটার মুখে মৃতদেহগুলি তুলে নিয়ে দারোয়ানেরা ভুজ্জি চড়িয়ে দিল একে একে। শ্যাম্পেনের পাতলা নেশা আর চুরুটের ধোঁয়ায় ছলছল করছিল মুখার্জির চোখ দুটো। গাড়ির বাম্পারের ওপর এলিয়ে বসে 14 নম্বর পিঠের দিকে তাকিয়ে সে ভাবছিল অন্য কথা, অনেক দিন পরের একটা কথা। লক্ষ বছর পরে এই পৃথিবীর কোনো একটা জাদুঘরে জ্ঞানবৃদ্ধ প্রত্নতাত্ত্বিকের দল উগ্র কৌতূহল স্থির দৃষ্টি মেলে দেখছে কতগুলি ফসিল। অর্ধপশু গঠন, অপরিণত মস্তিষ্ক ও আত্মহত্যাপ্রবণ, তাদের সাবহিউম্যান শ্রেণীর পিতৃপুরুষের শিলীভূত অস্থি কঙ্কাল। আর ছেনি হাতুড়ির গাইতা, কতগুলি লোহার ক্রড কিম্ভূত অস্ত্রশস্ত্র, যারা আকস্মিক কোনো ভূমি পর্যায়ে কোয়ার্টার্স আর গ্রানিটের স্তরে স্তরে সমাধিস্থ হয়ে গিয়েছিল। তারা দেখছে শুধু কতকগুলি সাদা ফসিল, তাতে আজকের এই এত লাল রক্তের কোনো দাগ নেই।